আজকে আমরা নেক্সট শুরু করি আমাদের পড়াটা, ঠিক আছে? আগের দিন আমরা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট নিয়ে পড়ছিলাম, তাই তো? আগের উইকে আমরা জিআই সিস্টেম নিয়ে পড়ছিলাম, তো জিআই ডিজিজ গুলো নিয়ে, সেগুলো মনে আছে তো সবার? সবার মনে আছে তো? আমাকে শোনা যাচ্ছে? রিপ্লাই করতে হবে, না হলে বুঝতে পারবো না। সবার কাছে আমি অডিবল তো? আচ্ছা 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 আচ্ছা, বুঝেছি। ঠিক আছে ঠিক আছে, চলুন তাহলে আজকে শুরু করি। নেক্সট যে যে জিনিসগুলো আমাদের বাকি ছিল সেগুলো নিয়ে কথা বলা যাক এবার। আগের দিন আমরা আপ টু কনস্টিপেশন অবধি জেনেছি। হ্যাঁ বলুন বলুন বলুন। আচ্ছা ঠিক আছে, একটু সামারাইজ করে দিচ্ছি তাহলে। মোটামুটি আগের ক্লাসে আমরা জিআই সিস্টেম নিয়ে জেনেছিলাম। জিআই সিস্টেম কি? একদম মুখ থেকে শুরু করে আমাদের এনাস পর্যন্ত যে পুরো সিস্টেমটা রয়েছে, এটা হচ্ছে জিআই সিস্টেম বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম। এবার এই আমাদের ফল্টি ইটিং প্র্যাকটিসের জন্য কি হয় যে অনেক সময় এই জিআই সিস্টেমের কোনো একটা জায়গায়, সেটা ইসোফেগাস হতে পারে, সেটা স্টোমাক হতে পারে, সেটা ইন্টেস্টাইন হতে পারে, যে কোনো জায়গায় যদি আমাদের সেই ফল্টি ইটিং প্র্যাকটিসের জন্য কোনো সমস্যা হয়, ডাইজেস্ট হলো না ঠিক করে খাবারটা, মেইনলি প্রবলেমটা হচ্ছে কি খাবারটা যখন ডাইজেস্ট হচ্ছে না ঠিক করে, তার জন্য বেশ কিছু সিমটমস দেখা যায়, ঠিক আছে? অনেক ধরনের সিমটমস দেখা যেতে পারে। তার মধ্যে কিছুটা ইনডাইজেশন হতে পারে, ল্যাকটোজ ইনটলারেন্স হতে পারে, কনস্টিপেশন হতে পারে, এরকম বিভিন্ন ধরনের সমস্যা হয়। তো আমরা আগের দিন সেই রকমই কিছু সমস্যার কথা জেনেছিলাম, যেখানে আমরা কনস্টিপেশন সম্পর্কে জেনেছিলাম, ল্যাকটোজ ইনটলারেন্স জেনেছিলাম, সিলিয়াক ডিজিজ জেনেছিলাম, যেটা মেইনলি হুইট প্রোডাক্টে যাদের অ্যালার্জি, হুইট প্রোডাক্ট যারা ডাইজেস্ট করতে পারেন না, সেটা জেনেছিলাম। ওকে, আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে মেইনলি গ্যাস্ট্রোইসোফেগাল রিফ্লাক্স। ওকে, গ্যাস্ট্রোইসোফেগাল রিফ্লাক্স, এই কথাটার মধ্যে সিমটমটা থাকে। এটা আমাদের অনেকের ক্ষেত্রেই হয়, দেখবেন। ধরুন আপনার কোনো খাবার হজম হলো না, হ্যাঁ, আমরা কি বলি একটা বদ হজম হয়ে গেছে। বদ হজম হয়েছে মানে একটা বাজে ঢেকুর দিতে শুরু করে, কখনো কখনো ঢেকুরের সাথে সাথে একটু লিকুইডও চলে আসে। সেটা কিন্তু বমি নয়, কিন্তু কখনো কখনো একটা লিকুইড বেরিয়ে আসে, সেইটা হচ্ছে গ্যাস্ট্রোইসোফেগাল রিফ্লাক্স। অর্থাৎ ইসোফেগাল মানে এই ইসোফেগাস, আমাদের যে ফুড পাইপটা রয়েছে, এই ফুড পাইপ থেকে যখন আমাদের স্টোমাকের মধ্যে যে খাবারটা রয়েছে which is not yet being digested, ঠিক আছে, তো আমাদের স্টোমাকের মধ্যে সারাক্ষণ HCl সিক্রিশন হচ্ছে, সব সময় চলছে। তো যখন ফুডটা ডাইজেস্ট হলো না, তার মানে কি হলো, HClটা ওই ফুডের সাথে মিক্স আপ হয়ে গেল, কিন্তু ফুডটা ব্রেকডাউন হতে পারলো না। যখন ওটা ডাইজেস্ট হচ্ছে না, একটা লোড ক্রিয়েট করছে আমাদের স্টোমাকের মধ্যে, একটা প্রেসার ক্রিয়েট করছে। এই প্রেসার ক্রিয়েট করার ফলে কি হচ্ছে, এয়ার তৈরি হচ্ছে, অ্যালকোহল তৈরি হচ্ছে, ঠিক আছে? অ্যালকোহল বা এয়ার ফর্ম হচ্ছে বা গ্যাস ফর্ম হচ্ছে। এই এয়ারটা আমাদের আপওয়ার্ড ডিরেকশনে যখন প্রেসার দিচ্ছে, তখন কি হচ্ছে, এই যে অ্যাসিড মিক্সচার যেটা রয়েছে, অ্যাসিড মিক্সিং যে লিকুইডটা আমাদের এই স্টোমাকের মধ্যে থাকছে, সেটা চাইছে বাইরে বেরিয়ে আসতে। আমরা যখন ঢেকুর দিচ্ছি মানে এয়ার প্রেসারটা এলো, এয়ারটা প্রেসার দিল, ঢেকুরটা দিলাম, এবং তার সাথে সাথে কিছুটা সেই ইনডাইজেস্টেড যে মেটেরিয়ালস গুলো রয়েছে সেটা কিছুটা বেরিয়ে এলো। এটাকে বলা হয় গ্যাস্ট্রোইসোফেগাল রিফ্লাক্স। গ্যাস্ট্রো যেহেতু গ্যাস্ট্রিক থেকে আসছে, গ্যাস্ট্রিক কম্পার্টমেন্ট মানে আমাদের স্টোমাক, যেহেতু স্টোমাক থেকে আসছে তাই তার নাম হচ্ছে গ্যাস্ট্রো। ইসোফেগাস দিয়ে রিফ্লাক্সটা হচ্ছে, রিফ্লাক্স মানে বেরিয়ে আসা, ইসোফেগাস দিয়ে যেহেতু বেরোচ্ছে তাই ইসোফেগাল রিফ্লাক্স। নামটার মানে বোঝা গেছে সবার? কারোর কোনো ডাউট এটা নিয়ে, নামটা নিয়ে? গ্যাস্ট্রোইসোফেগাল রিফ্লাক্স মানে কি, এই নামটা নিয়ে কারোর কোনো ডাউট আছে? নেই, বেশ।
এবারে যখন এই গ্যাস্ট্রোইসোফেগাল রিফ্লাক্সটা হচ্ছে তখন প্রথমেই তো গ্যাস্ট্রোইসোফেগাল রিফ্লাক্সটা হয় না, তার আগে কিছু কিছু সিমটম দেখা যায়। সেই সিমটমগুলো কি কি? পেটটা ভার হয়ে রয়েছে, বা পেটে একটা মানে মাসল ক্র্যাম্প বা স্টমাক এক হচ্ছে, ঠিক আছে, একটা ক্র্যাম্প মতন লাগছে, পেন হতে পারে, বা অনেক সময় যেটা আমরা বলি বুক জ্বালা করছে, গলা জ্বালা করছে। এই যে বার্নিং সেন্সেশনটা হচ্ছে, দ্যাট ইজ বিকজ অফ দিস এয়ার অ্যান্ড অ্যাসিড। এই দুটো যখন একসঙ্গে মিক্স আপ হচ্ছে তার ফলে আমাদের একটা বার্নিং সেন্সেশন হচ্ছে। বার্নিং সেন্সেশনটা কিভাবে হচ্ছে? দেখবেন কারোর যদি ইনডাইজেশন হয়, সবার প্রথমে যদি বুক জ্বালা করে বলে মনে হচ্ছে, আমাদের প্রথমে এই জায়গাটা যাবে, রাইট? এই জায়গাটা হয়, এটা হচ্ছে ইসোফেগাস, যেখান দিয়ে খাবারটা আসছে সেইটা প্রথমে শুরু হয় বার্নিং সেন্সেশন। তারপরে অনেক সময় হয় যে এয়ারটা যখন চারিদিকে স্প্রেড আউট করে যায় তখন আমাদের বুকের বাদিক ব্যথা করছে, ডান দিক ব্যথা করছে, পিঠ ব্যথা করছে, কোমর ব্যথা করছে। এই ব্যথাগুলো আস্তে আস্তে হতে থাকে, কারণ এয়ার প্রেশারটা এতটাই বেশি হয়ে গেছে যে ও পুরো জায়গায় সার্কুলেট করতে চাইছে। ওকে, তো সেই বার্নিং সেন্সেশন যেটাকে বলা হয় হার্ট বার্ন। হ্যাঁ, হার্ট বার্ন মানে আমাদের হার্টটা পুড়ে যাচ্ছে না, হার্ট বার্ন মানে হচ্ছে এই বুক জ্বালা, সেটাকে বলা হয় হার্ট বার্ন, ঠিক আছে? সেই ধরনের সমস্যাগুলো কিন্তু হতে থাকে। অ্যান্ড বাই দ্যাট টাইম আমরা যদি প্রপারলি ফুড ম্যানেজমেন্ট না করি, সেই অবস্থায় যদি আরো এরকম কিছু খাবার খেতে থাকি বা যদি প্রপারলি ওয়াটার কনজাম্পশন না হয়, তাহলে কিন্তু এই রিফ্লাক্সটা আরো বেশি বেড়ে যাবে এবং ভমিটিং এর চান্সেস থাকে। ওকে, এবার রিফ্লাক্সের সাথে সাথে এই যে যখন ডাইজেশনটা হচ্ছে না, ডাইজেশন না হলে আরো একটা যে সমস্যা দেখা যায় সেটা হচ্ছে ডায়রিয়া। যখন ইনডাইজেস্টেড ফুডগুলো tries to flush out from your body, so it will lead to diarrhea. ওকে, এবং এই ডায়রিয়ার কারণটা কি হয়? ডায়রিয়ার কারণ বেসিক্যালি বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকমের হতে পারে। ফার্স্ট যেটা আমি বলছি বারবারই বলা, একটা ফল্টি ফুড প্র্যাকটিস। ওকে, এমন কিছু খাওয়া দাওয়ার আমরা খাচ্ছি, সেই খাবারগুলো হয়তো আমার শরীরের মধ্যে গিয়ে প্রপারলি ডাইজেস্ট হচ্ছে না এবং তারা দিনের পর দিন আমার লার্জ ইন্টেস্টাইনে জমে 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 সেই জিনিসটাকে পচিয়ে দিচ্ছে, একটা ব্যাড ব্যাকটেরিয়াল ইনফেকশনস তৈরি করে দিল এবং আলটিমেটলি আমার ইন্টেস্টাইন সেটাকে পাম্প আউট করে আমার বডি থেকে বের করে দিতে চাইছে। যখন সে বেরোচ্ছে তখন আমার লার্জ ইন্টেস্টাইনের মধ্যে যে পরিমাণ ওয়াটারি মিডিয়ামটা ছিল, অর্থাৎ যে মিউকাস মেমব্রেনগুলো ছিল, সেই মিউকাস মেমব্রেন যেটা অ্যাকচুয়ালি আমাদের ইনফেকশনস থেকে প্রিভেন্ট করতে হেল্প করে, সেই মিউকাস মেমব্রেনগুলোকেও নিয়ে বেরিয়ে এলো। তার ফলে ডায়রিয়ার ক্ষেত্রে কি দেখা যায়? যে লুজ স্টুল, ওয়াটারি স্টুল, ঠিক আছে, এটা অনেক বেশি দেখা যায়। এটা একটা ফল্টি ইটিং প্র্যাকটিস। এছাড়াও আরো বেশ কিছু জিনিস হতে পারে, যেরকম ফাইবার রিচ ফুড। আমরা জানি ফাইবার রিচ ফুড খাওয়া আমাদের জন্য ভীষণ ভালো, কিন্তু সাইমালটেনিয়াসলি আমরা এটাও জানি যে ফাইবারস ক্যান নট বি ডাইজেস্টেড ইন ইয়োর বডি, রাদার ইট উইল হেল্প টু গিভ দ্য ফুড টু ইয়োর গুড ব্যাকটেরিয়া। এবার সেখানে যদি কোনো সমস্যা হয়, মানে ধরুন আপনি এমন কিছু ফাইবার রিচ ফুড খেলেন যে ফাইবার রিচ ফুডটা আপনার বডিতে ডাইজেস্ট তো হলোই না, উপরন্তু গিয়ে আপনার গ্যাস্ট্রিক মোটিলিটি যেটা ছিল সেটাকে বাড়িয়ে দিল। গ্যাস্ট্রিক মোটিলিটি মানে পেরিস্টলসিস যেটা হচ্ছে, অর্থাৎ একবার সংকোচন হচ্ছে একবার প্রসারণ হচ্ছে। এই যে কন্ট্রাকশন আর রিল্যাক্সেশনটা, এটা যদি বাড়িয়ে দিল তার ফলেও আপনার ডায়রিয়া হওয়ার চান্সেস থাকে। নেক্সট লেভেলে কি কি থাকে? বিভিন্ন ধরনের মেডিসিনের কারণে বা হয়তো কারোর কোনো নেশার অ্যাডিকশন, মানে এই ধরনের কোনো অ্যাডিকশন রয়েছে, সেটা যে কোনো ধরনের ড্রাগস হতে পারে, সেই রকম যদি কারোর কোনো অ্যাডিকশন থাকে, তাহলে এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ডায়রিয়ার সমস্যা থাকে। অনেক সময় স্পেশালি অ্যাডাল্টদের ক্ষেত্রে সাইকোলজিক্যাল ফ্যাক্টরটাও কিন্তু ভীষণভাবে কাজ করে।
যদি আমি ভীষণভাবে অ্যাংশাস থাকি, সব কিছু জিনিস নিয়ে খুব আমি টেনশন করছি, খুব স্ট্রেসড আউট হয়ে গেছি, ডিপ্রেশনে রয়েছি, সেখান থেকেও কিন্তু ওই যে ক্রনিক স্ট্রেসটা যেটা তৈরি হলো, হঠাৎ করে একটা কোনো জিনিস নিয়ে আমি টেনশন করে ফেললাম, তার ফলেও আমার বডি প্রপারলি ফুড ডাইজেস্ট করতে পারলো না এবং সেই অবস্থায় আমার শরীর থেকে বেরিয়ে গেল, তার ফলেও ডায়রিয়া হতে দেখা যায়। ওকে, তো এইগুলো ইউজুয়ালি প্রত্যেকের ক্ষেত্রে কমন। এর সাথে সাথে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এই ডায়রিয়ার চান্সটা অনেক বেশি থাকে, বিকজ দে আর নট ওয়েল নোন অ্যাবাউট দেয়ার হাইজিন। তারা রাস্তায় খেলাধুলা করছে, সেই হাতটাই মুখে দিচ্ছে, বা বাড়িতে এলো, আমরা যদি তাদেরকে না বলি তাহলে কি করবে, তারা হয়তো হাত না ধুয়েই খাবার খেয়ে নিল, বা কোনো একটা নোংরা জায়গায় হাত দিল, তারপরে সেই হাতটা তারা মুখে দিল। এই যে বিভিন্ন প্র্যাকটিসগুলো বাচ্চাদের ক্ষেত্রে হয়, তার ফলে আলটিমেটলি কি হচ্ছে, তাদের শরীরে কিন্তু একটা অ্যাম্পের অ্যামাউন্ট অফ মাইক্রোনিউট্রিয়েন্ট যাচ্ছে, প্রবেশ করছে তাদের শরীরে। এবার যেহেতু ওই সিচুয়েশনে, মানে ওই এজ গ্রুপে ইমিউন সিস্টেমটা ততটাও বুস্ট আপ হয়নি, সেই জন্য তারা অনেক তাড়াতাড়ি অ্যাফেক্টেড হয়। এবং উপরন্তু একটা বাচ্চার খাবার অনেকটা কম থাকে, তারা প্রধানত যে খাবারগুলো ভালো, আমরা হয়তো এখন এখানে অনেকেই রয়েছে যারা আমরা জানি যে হ্যাঁ ভেজিটেবলস খাওয়া ভালো বা ফ্রুটস নেওয়া ভালো, তো আমরা সেটা নেওয়া শুরু করেছি। কিন্তু আপনি যদি একটা বাচ্চাকে বোঝাতে যান যে না এই সবজি সেদ্ধ খাওয়াটা তোমার শরীরের জন্য খুব ভালো, তোমাকে এটা রোজ খেতে হবে, সে ওই জিনিসটা খেতে চাইবে না। বা সেটাকে খেতে মানে বুকে ধরে মেরে ধরেও যদি তাকে খাওয়ানো হয়, মনে খুশি করে সে খাচ্ছে না। এবার যখন আমি কোনো একটা খাবার সেটা যদি আমি উইলিংলি না নিই, তাহলে আমার ডাইজেশনের সমস্যা হবে। যেহেতু আমার ডাইজেশনের সমস্যা হচ্ছে, আমার শরীর থেকে অলরেডি নিউট্রিয়েন্টসগুলো বেরিয়ে যাচ্ছে, তাহলে ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করার জন্য যে মাইক্রোনিউট্রিয়েন্টস বা যে ম্যাক্রোনিউট্রিয়েন্টসগুলোর প্রয়োজন ছিল, সেগুলো আমার শরীরের মধ্যে নেই, একটা বাচ্চার শরীরের মধ্যে নেই, ফলে তার ইমিউনিটিটা কিন্তু অত তাড়াতাড়ি বুস্ট আপ হয় না। সেক্ষেত্রে একটা বাচ্চা ইনফেক্টেড হওয়ার চান্সটা অনেক বেশি থাকে। আচ্ছা, কেউ আনমিউটেড রয়েছেন, একটু মিউট করে দেবেন। ওকে, আচ্ছা, এবারে এই ডায়রিয়াটার ক্ষেত্রে আবার বিভিন্ন ধরনের ডায়রিয়া কিন্তু হয়, যেরকম অ্যাকিউট ডায়রিয়া হতে পারে, ক্রনিক ডায়রিয়া হতে পারে। অ্যাকিউট ডায়রিয়া মানে কোনো একবার হলো, কিন্তু সেটা খুব সাংঘাতিক রকমের একটা ডায়রিয়া হয়ে গেল, হ্যাঁ, যেখানে বারবার করে তার লুজ স্টুল হচ্ছে এবং মানে পটির সাথে সাথে হয়তো ম্যাক্সিমামটাই ওয়াটার মিডিয়ামটাই শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, একটা প্রচন্ড পেটে ব্যথা হচ্ছে, অস্বাভাবিক রকমের একটা উইকনেস লাগছে, মাসেল ক্র্যাম্পস তৈরি হচ্ছে। এই সমস্যাগুলো কিন্তু অ্যাকিউট ডায়রিয়াতে দেখা যায়। কেন সেগুলো দেখা যায়? কারণ যখন আমাদের বডি থেকে ওয়াটার মিডিয়ামটা বেরিয়ে যাচ্ছে, তার মানে ওয়াটার সলিউবল যে নিউট্রিয়েন্টসগুলো ছিল, ওয়াটার সলিউবল যে ভাইটামিনস বা মিনারেলসগুলো ছিল, সেগুলো শরীর থেকে বেরিয়ে গেল। এবং আমাদের সেলের মধ্যেও কিছু মিনারেলস থাকে, সেলের বাইরে এবং সেলের ভিতরে, এই দুটো জায়গাতেই একটা ফ্লুইড কন্টেন্ট থাকে, তার মধ্যে মিনারেলস থাকে। কি মিনারেলস থাকে? সোডিয়াম, পটাশিয়াম আর ক্লোরিন। এই তিনটে মিনারেলস মিনিমাম মানে ইউজুয়ালি থাকে। যখন ওয়াটার মিডিয়ামটা বেরিয়ে আসছে, ওই সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরিন এগুলো শরীর থেকে বেরিয়ে আসে। এই সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরিনের কাজটা কি? আমাদের বডির ওয়াটার ব্যালেন্সটাকে মেনটেন করা, ব্রেন ফাংশনিংয়ে হেল্প করা, ঠিক আছে, যে কোনো বিষয় আমাদেরকে কনসিয়াস থাকতে হেল্প করে এবং আমাদের অটোমেটিক্যালি এনার্জি রিলিজ করা। যেহেতু সোডিয়াম, পটাশিয়াম এগুলো সব শরীর থেকে বেরিয়ে আসছে, ফলে আমাদের ব্রেন প্রপারলি ফাংশন করতে পারে না, সেন্স করতে পারে না। তার ফলে কি হচ্ছে? টেম্পারেচার বেড়ে যেতে পারে, হঠাৎ করে অস্বাভাবিকভাবে আমাদের টেম্পারেচার বেড়ে যায়। অনেকেরই হয় যাদের ডায়রিয়া হয়েছে, জ্বর চলে আসে, মানে এতবার লুজ মোশন হয়েছে যার জন্য জ্বর চলে এসেছে, আবার সাইমেলটেনিয়াসলি তার ঠান্ডাও লাগছে, এছাড়াও ভীষণ উইক হয়ে যাচ্ছে, হাত পা ঝিমঝিম করছে, মাথা ঝিমঝিম করছে, মাথা ঘষে। এই যদি অ্যাকিউট ডায়রিয়া বলি, অ্যাকিউট ডায়রিয়াটার ক্ষেত্রে কি হয়? যেটা প্রায় অনেকগুলো দিন ধরে চলছে, এক সপ্তাহ, 2 সপ্তাহ হতে পারে, এরকম অবস্থায় চলছে, সেটা হচ্ছে অ্যাকিউট ডায়রিয়া। এই অ্যাকিউট ডায়রিয়ার ক্ষেত্রে ভিটামিন আর মিনারেলসের একটা এক্সেসিভ লস দেখা যায়।
কারণ মেইনলি ভিটামিন আর মিনারেলস আমরা যেখান থেকে পাই সেটা হচ্ছে ভেজিটেবলস বা ফ্রুটস। এবার অনেক ক্ষেত্রেই হয় যে আমরা ফ্রুটসটা অত বেশি নিই না, মোটামুটি আমরা বাড়িতে যে সবজি রান্না হয় সেই তরকারির উপরেই বেস করে থাকি। বিষয়টা হচ্ছে যখন ডায়রিয়া হচ্ছে আমরা এই ধরনের সবজি তরকারি এগুলো খুব একটা বেশি নিতে পারবো না, কারণ তার মধ্যে ফাইবার রয়েছে, সেটা বডি ডাইজেস্ট করতে পারবে না। যেহেতু ওই ভেজিটেবলসগুলো আমরা নিলাম না, তাহলে মাইক্রোনিউট্রিয়েন্টস গেল না। সেইটাকে মানে রিফিল করার জন্য আমি ফ্রুটসটাও নিলাম না, তার ফলে কি হচ্ছে আমার বডিতে একটা এক্সেসিভ মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি তৈরি হচ্ছে। এবার মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি তৈরি হলে কি কি সমস্যা হতে পারে সেটা আপনারা প্রত্যেকে পড়েছেন। শুধুমাত্র যে মানে ডায়রিয়া হলে যে শুধুমাত্র ওয়াটার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে তা কিন্তু নয়, ডায়রিয়ার সাথে সাথে আরো একটা সমস্যা দেখা যেতে পারে which is known as dysentery। ডিসেন্ট্রি, ঠিক আছে? এই ডিসেন্ট্রিটা কি? এই যে ডিসেন্ট্রি হচ্ছে, ডিসেন্ট্রিটা হচ্ছে স্টুল উইথ ব্লাড, অর্থাৎ আমাদের লার্জ ইন্টেস্টাইনের মধ্যে যে মিউকাস মেমব্রেনটা রয়েছে সেই মিউকাস মেমব্রেনটা যখন ডায়রিয়া হয়েছে মিউকাস মেমব্রেনটা আস্তে আস্তে ড্যামেজ হতে থাকছে, মিউকাসগুলো সবটা ওই স্টুলের সাথে সাথে বেরিয়ে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে লার্জ ইন্টেস্টাইনের যে ওয়ালটা সেটা প্রোটেক্টেড থাকছে না, মিউকাস মেমব্রেনটা অ্যাকচুয়ালি ওকে প্রোটেক্ট করে রাখছিল সেটা প্রোটেক্ট থাকছে না, তার ফলে তার একটা ঘষা লাগছে, স্ক্র্যাচ তৈরি হচ্ছে, স্ক্র্যাচ তৈরি হওয়ার ফলে ব্লাড বের হচ্ছে স্টুলের সাথে সাথে, সেই ক্ষেত্রে কি হবে আবারও অ্যানিমিয়ার সমস্যা দেখা যাবে। এই ধরনের অনেক ধরনের সমস্যা কিন্তু দেখা যায় যদি ডায়রিয়া হয় তো। তাহলে সেক্ষেত্রে ডায়রিয়ার জন্য আমাদেরকে যে বিষয়টা মাথায় রাখতে হবে যে কি ধরনের ডায়েট আমরা প্ল্যান করতে পারি। প্রথমেই ডায়রিয়ার জন্য যেই ডায়েটটা আমাদের দিতে হবে সেটা হচ্ছে একদম ব্ল্যান্ড ডায়েট। ব্ল্যান্ড ডায়েট মানে অনুত্তেজক খাদ্য, ঠিক আছে? ব্ল্যান্ড, BLAND, ব্ল্যান্ড ডায়েট। এই ব্ল্যান্ড ডায়েটের মধ্যে কি থাকবে না? এই ব্ল্যান্ড ডায়েটের মধ্যে কোনো হার্ড ফুড থাকবে না যেটা আমাদের ডাইজেস্ট করতে অনেক সময় লাগে, যেরকম ফ্যাটস থাকবে না, কোনো অ্যানিমাল ফুড থাকবে না, কারণ সেগুলো ডাইজেস্টিং এর টাইমিংটা অনেকটা, ফাইবার থাকবে না। ওকে, তাহলে এই প্রত্যেকটা খাবার আমাকে কিন্তু ডিউরিং ডায়রিয়া আমাদেরকে রেস্ট্রিক্ট করতে হবে। আমরা কি ধরনের খাবার নিতে পারবো? দ্য ফুড উইচ ইজ অ্যাকচুয়ালি ইজি টু ডাইজেস্ট, এবং কোনো স্পাইসেস আমরা নেব না, খুব স্ট্রং স্পাইসেস যেগুলো বা খুব স্ট্রং ফ্লেভার রয়েছে যেগুলো, সেই রকমের কোনো জিনিস আমরা নেব না। যেরকম সেটা গার্লিক হতে পারে, হিং হতে পারে, অনিয়ন্স হতে পারে, স্পাইসেস বিভিন্ন ধরনের স্পাইসেস হতে পারে, এই প্রত্যেকটাই কিন্তু আমাদের বন্ধ রাখতে হবে। অর্থাৎ এছাড়াও আরো একটা জিনিস, বিভিন্ন প্যাকেজড ফুড, প্রসেসড ফুড যেগুলো হয়, সেটা চাটনি, পাঁপড়, আচার, যাই হোক না কেন, এই জিনিসগুলোকেও আমাদের বন্ধ রাখতে হবে ডিউরিং অ্যাকিউট অর ক্রনিক ডায়রিয়া। ওকে, এবং এমন কোনো ফুড আমরা নেব না যেটা অ্যাসিডিক কন্টেন্ট অনেক বেশি, মেইনলি মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস, এই ধরনের ফুডগুলো আমরা নেব না। আমরা কিরকম ফুডস নিতে পারি? পটাশিয়াম রিচ ফুড আমাদের নিতে হবে। পটাশিয়াম রিচ ফুডগুলো ম্যাক্সিমাম হয় ময়েশ্চার কন্টেন্ট বেশি হয়, যেরকম ডাবের জল, তারপরে ধরুন তরমুজ, তারপরে আপনার কলা, এই প্রত্যেকটা জিনিস আমরা নিতে পারবো। কলা মানে ওভার রাইট নয়, মানে নর্মাল যে পজিশনে থাকে সেরকম আমরা নিতে পারবো, কোনো ওভার রাইট বা এই ধরনের ফ্রুটস আমরা নেব না। ওকে, এবং তার সাথে সাথে যেটা মাথায় রাখতে হবে, যেহেতু ডায়রিয়া হয়েছে মানে বডি থেকে একটা ওয়াটার লস হয়েছে, তাই তার প্রথম ট্রিটমেন্টটা হচ্ছে ওআরএস সলিউশন, ওআরএস থেরাপি। ওআরএস সলিউশন দেওয়া ওআরএস আমরা কিনে আনতে পারি,
সেটা 1 লিটার জলের মধ্যে গুলে রেখে দিলাম, সেটা প্রতি 15 মিনিট 20 মিনিট আধ ঘন্টা অন্তর ম্যাক্সিমাম 2 ঘন্টা অন্তর আমরা সেটা খাওয়াতে পারি এবং বাড়িতেও আমরা সেটা বানাতে পারি। তার কম্পোজিশনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেই কম্পোজিশনটা কেমন হতে হবে সেটা আমরা যদি মানে 1 লিটার জলও ভাবি, তাহলে সেই 1 লিটার জলটাকে আগে খুব ভালোভাবে বয়েল করতে হবে। At least for 20 to 30 minutes we should boil the drinking water. Okay, after cooling the water then we should use almost, after cooling the water we can use almost 1 pinch of salt, মানে হাফ টিস্পুন। ঠিক আছে, হাফ টিস্পুন মানে 1 টিস্পুন ইউজুয়ালি আমরা 5 গ্রামস ধরি, তো হাফ টিস্পুন সেই রকম সল্ট অ্যান্ড 6 টিস্পুনস অফ সুগার। সেই জিনিসটাকে যখন আমরা ইনকর্পোরেট করছি এবং সেটা যদি আমরা বারবার একজন ডায়রিয়া পেশেন্টকে দিই, তাহলে কি হবে, তার যে উইকনেসটা তৈরি হয়েছিল, সোডিয়াম পটাশিয়ামের এই যে একটা ডেফিসিয়েন্সি তৈরি হয়ে গেছিল, সেটা কভার আপ করা যাবে। কারণ সল্টের মধ্যে আমার সোডিয়াম থাকছে আর সুগারের মধ্যে থাকছে পটাশিয়াম। ওকে, সেটা একটা করা যাবে। সেকেন্ড ওয়ে আউট কি, তাকে প্রচুর পরিমাণে ফ্রুট জুস দিতে হবে, রাদার টু অ্যাভয়েড দি হোল ফ্রুটস। ওকে, কারণ হোল ফ্রুটসের মধ্যে আমরা ফাইবার পাচ্ছি, তাই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যে ফ্রুট জুস বা মানে একদম স্ট্রেনড জুস, ক্লিয়ার জুস যেটা, সেটা তাকে দেওয়ার। সেই জায়গায় যদি আমরা চাই তাহলে অল্প একটুখানি সুগার অ্যাড করতে পারি। ভেজিটেবল স্যুপ দিতে হবে, কোনো ফাইব্রাস ভেজিটেবলস নয়, নর্মাল ভেজিটেবল, সেটাকে ভালো করে বয়েল করে সেটাকে স্ম্যাশ করে দেন উই ক্যান স্ট্রেন দ্য জুস অ্যান্ড গিভ ইট টু ডায়রিয়া পেশেন্ট। তো যতটা সম্ভব তার বডিতে লিকুইড ফুড ইনটেকটাকে বাড়াতে হবে, কোনো হার্ড ফুড নয়, যতটা সম্ভব আমরা লিকুইড ফুডটা বাড়াবো। আবার লিকুইড মানে কিন্তু এটা নয় যে চা কফি খাবো, হ্যাঁ, কারণ চা কফি বা এই ধরনের যে বেভারেজেসগুলো রয়েছে এগুলোর মধ্যেও কিন্তু এমন কিছু কম্পাউন্ড থাকে যারা আমাদের ডিহাইড্রেশনটাতে আরও ইমপ্রুভ করে। মানে আমার বডি যখন ডায়রিয়া হয়েছে, আমি অলরেডি ডিহাইড্রেটেড, সেই অবস্থায় যখন আমি ক্যাফিন ইনটেক করছি, আমি ট্যানিন ইনটেক করছি, ক্যাফিন থাকছে কফির মধ্যে, ট্যানিন থাকছে চায়ের মধ্যে, তো সেইগুলো যখন আমরা ইনটেক করব, এটা আমাদের বডিকে আরও অনেক বেশি ডিহাইড্রেটেড করে দেবে। তো উই শুড অ্যাভয়েড ইট। ওকে, নেক্সট আমাদের কি মাথায় রাখতে হচ্ছে, যেহেতু ডায়রিয়ার সময় আমার বডি কোনো কিছু ডাইজেস্ট করতে ঠিকমতো পারছে না, তাই জন্য আমি এমন কোনো ফুড দেব না যেটা আমার বডি চেনে না। আমাকে ঠিক সেই ফুডগুলো দিতে হবে যেটা আমার বডি ইজিলি আইডেন্টিফাই করতে পারবে। অর্থাৎ ওভার কুকড ফুড আমরা কখনোই দেব না সেক্ষেত্রে। ঠিক আছে, অনেক বেশি তেল মশলা দিয়ে রান্না করে সেই ফুডগুলো আমরা দেব না, বাট দ্যাট ডাজন্ট মিন কি আমরা তাকে র ফুড দেব। আমরা কিভাবে ফুড দেব, আমরা বয়েলড ফর্মে দেব। ওকে, বয়েলড ফর্মে ফুড দেওয়া হবে এবং দ্যাট শুড নট বি টু হট অর টু কোল্ড, বিকজ অলরেডি তখন আমাদের বডি টেম্পারেচারে একটা সমস্যা হচ্ছে, যেহেতু জল বেরিয়ে যাচ্ছে, অ্যান্ড ওয়ান অফ দ্য মেজর ফাংশনস অফ ওয়াটার ইজ টু রেগুলেট ইউর বডি টেম্পারেচার। তো যখন আপনার বডি থেকে জল বেরিয়ে যাচ্ছে, আপনার টেম্পারেচার বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে, সেই অবস্থায় আপনি খুব গরম বা খুব ঠান্ডা খাবার কখনোই নেবেন না। নর্মাল রুম টেম্পারেচারে থাকা খাবার আপনাকে তখন কিন্তু সেই সময় সাজেস্ট করতে হবে। ওকে, তো এই জিনিসগুলো আমাদের ভীষণভাবে মাথায় রাখতে হবে ফর দি ডায়রিয়া পেশেন্ট। এটা বোঝা গেছে? এইটুকু বোঝা গেছে? আচ্ছা, ডায়রিয়ার সাথে সাথে এই যে ডায়রিয়া হচ্ছে, ডায়রিয়ার সাথে আরো একটা টার্ম খুব কানেক্টেড আমি বলবো, সেই টার্মটার নাম হচ্ছে স্টিয়াটোরিয়া। ঠিক আছে, ডায়রিয়া যেরকম সেরকম স্টিয়াটোরিয়া। এই স্টিয়াটোরিয়াটার মানে কি, যখন আমার ডায়রিয়াই হয়েছে কিন্তু ডায়রিয়ার সময় মানে আমার স্টুলের সাথে
যখন আমার বডির আনঅ্যাবজর্বড ফ্যাটটা বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, আনঅ্যাবজর্বড ফ্যাট যখন আমার বডি থেকে বেরিয়ে যাচ্ছে অর্থাৎ ফ্যাটি স্টুল, সেই অবস্থাটাকে বলা হয় স্টিয়াটোরিয়া। এই স্টিয়াটোরিয়ার ক্ষেত্রে কি হয় যে ইউজুয়ালি আমাদের বডিতে যে ফ্যাট ডাইজেস্ট হওয়ার পরে যে ওয়েস্ট গুলো থাকে, পুরো ফ্যাট তো আমরা ডাইজেস্ট করতে পারি না, তো যে ওয়েস্টটা থাকে অলমোস্ট 1 to 5 গ্রামস অফ ফ্যাট আমাদের স্টুলের সাথে কিন্তু এমনিই বেরোয়। স্টিয়াটোরিয়ার ক্ষেত্রে কি হয়, দ্যাট ক্যান বি আপ টু 60 গ্রাম অফ ফ্যাট আমাদের শরীর থেকে স্টুলের সাথে সাথে বেরিয়ে যাচ্ছে। এই সিচুয়েশনটাকে বলা হয় স্টিয়াটোরিয়া। ঠিক আছে, এটাতে কি বোঝায় যে একটা ম্যাল অ্যাবজর্পশন হচ্ছে ফ্যাটের, অর্থাৎ বডির মধ্যে ওভার কনজাম্পশন হচ্ছে ফ্যাটের, সেটা আমার প্রয়োজন নেই। সো উই শুড ইমিডিয়েটলি স্টপ দি ফ্যাট কনজাম্পশন। ওকে, এবং এর সাথে সাথে যেহেতু আমাদের বডি থেকে ফ্যাটটাও বেরিয়ে যাচ্ছে, তখন কি হয়, ফ্যাট সলিউবল যে ভাইটামিনস গুলো রয়েছে লাইক ভিটামিন এ, ডি, ই, কে, সেটাও কিন্তু আমাদের শরীর থেকে চলে যায় এবং তার অ্যাবজর্পশন গুলো হচ্ছে না, তার ফলে সেই ডেফিসিয়েন্সিস গুলো দেখা যাচ্ছে। বোঝা গেছে এইটুকু আশা করি। কারো কোনো ডাউটস আছে এটাতে? আচ্ছা, যদি কারোর এই বিষয়টা নিয়ে কোনো ডাউট না থাকে তাহলে আরো একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে বলবো, সেটা হচ্ছে পেপটিক আলসার। ঠিক আছে, পেপটিক আলসারটার ক্ষেত্রে কি হয় যে আমার বডিতে এইখানে, হ্যাঁ, পেপটিক আলসারটা আমি এখানে দেখাচ্ছি আলাদা করে। পেপটিক আলসারের ক্ষেত্রে কি হয়, এই যে আমার স্টোমাকটা রয়েছে, ঠিক আছে, এই স্টোমাকটার মধ্যে অনেক সময় দেখা যায় যে যখন ফুড ম্যাটেরিয়ালস গুলো এলো, সেই ফুড ম্যাটেরিয়ালস গুলো এসে এখানে এসে জমাট বেঁধে যাচ্ছে। ঠিক আছে, এখানে এসে পুরো জমে যাচ্ছে এই ফুড ম্যাটেরিয়ালস গুলো। তো যখন ফুড ম্যাটেরিয়ালস গুলো পুরো জমে যাচ্ছে, আমার মানে স্টোমাকের যে ওয়ালটা রয়েছে, স্টোমাকের মধ্যে যে সেলগুলো রয়েছে, সেখান থেকে কিন্তু কন্টিনিউ HCl সিক্রেশন হচ্ছে। এবার এখানে ফুড আসার ফলে এই জায়গাটা পুরো ব্লক হয়ে গেছে, আনডাইজেস্টেড ফুড এগুলো, এই জায়গাগুলো পুরো ব্লক হয়ে গেছে। তো HCl বেরিয়ে কারোর উপরে কাজ করতে পারছে না, ও তখন কি করবে, অপোজিট ওয়ালে গিয়ে ধাক্কা মারবে। তার ফলে কি হচ্ছে, এই যে ওয়ালস গুলো রয়েছে, এই ওয়ালস গুলো আস্তে আস্তে ড্যামেজ হতে থাকবে। অ্যাসিড সিক্রেশনের জন্য, অতিরিক্ত অ্যাসিড সিক্রেশনের জন্য যখন এই ওয়ালস গুলো ড্যামেজ হয়ে যাচ্ছে, সেই অবস্থাটাকে বলা হবে পেপটিক আলসার। এবং সেটা যদি এই জায়গাটায় হয় তাহলে তার নাম হয় গ্যাস্ট্রিক আলসার। গ্যাস্ট্রিক আলসার নামটা আমরা অনেকেই শুনেছি। আলসার কথাটার মানে হচ্ছে ঘা হয়ে যাওয়া। তো যদি এই পোরশনটাতে দেখা যায় তাহলে সেটাকে বলা হবে গ্যাস্ট্রিক আলসার। যদি এই পোরশনে দেখা যায়, এই ঘাটা যদি এই পোরশনে হয়ে যায়, তাহলে সেটার নাম বলা হয় ডিওডিনাল আলসার। ঠিক আছে, ডিওডিনাল আলসার বলা হয়। সো আলটিমেটলি বিষয়টা কি, বিষয়টা হচ্ছে কি, আমার বডি পেপটিক আলসার হোক, ডিওডিনাল আলসার হোক, যাই হোক না কেন, মূল কথা হচ্ছে আমার স্টোমাকের মধ্যে খাবারগুলো প্রপারলি ডাইজেস্ট হতে পারছে না, এবং যেহেতু ওখানে কোনো প্রোটিন রিচ ফুড নেই, তাই HCl সেখানে খুব একটা কাজ করতে পারছে না। এবং এই পেপটিক আলসারের ক্ষেত্রে আরো একটা বিষয় দেখা যায়, যেহেতু HCl টা একটা পাওয়ারফুল অ্যাসিড, ও কি করে, আমাদের স্টোমাকের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ ওর একটা থাকে। তো আমাদের স্টোমাকের মধ্যে যে হার্মফুল ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলোকে ও নষ্ট করে দেয়। কিন্তু অনেক সময় দেখা যায় এই ব্যাকটেরিয়াগুলোকে নষ্ট করতে গিয়ে আমরা খাবারের সাথে যে প্রোবায়োটিক, আপনি কোনো ফুড হয়তো নিয়েছেন, তার মানে খাবারের সাথে আপনি একটা ভালো ব্যাকটেরিয়া নিয়েছেন, সেটাও অনেক সময় নষ্ট হয়ে যায়। তার ফলে আবারও কিন্তু আমাদের ডাইজেশনের সমস্যা হয়। এবং এই
পেপটিক আলসারটার একটা প্রধান কারণ, যে কারণটা এর নাম হিসেবেও বোঝানো হয়, পেপটিক আলসারটাকে ইউজুয়ালি বোঝানো হয় আর ডিজিজ ডিউ টু হারি worry and curry। এই কারণটা, এই নামের মধ্যে পেপটিক আলসারের কারণটা থাকে। অর্থাৎ যে ব্যক্তি ভীষণ তাড়াহুড়ো করে খাবার খান, খাবার চিবিয়ে খাচ্ছেন না প্রপারলি, খাবারটাকে স্মলার পার্টিকেলসে ডিভাইড করছেন না, তার পেপটিক আলসার হওয়ার চান্স অনেক বেশি। নেক্সট কি, যার সাইকোলজিক্যাল ডিস্টারবেন্সেস হচ্ছে, মানে প্রচন্ড স্ট্রেসফুল একটা লাইফ লিড করছেন, প্রচন্ড স্ট্রেস রয়েছে, ভীষণ সারাক্ষণই একটা অ্যাগ্রেসিভ মনোভাব রয়েছে, বা একটা কম্পিটিশনের যুগে আমরা সারাক্ষণ ভাবছি যে কিভাবে আমরা কতটা নিজেদেরকে গ্রোথ হতে পারবে। তো এই ধরনের একটা প্রচন্ড টেনশন যখন থাকছে, তার ফলে তার ডাইজেশনের সমস্যা দেখা যায়, তার ফলে পেপটিক আলসার হতে পারে। নেক্সট হচ্ছে কারি, অর্থাৎ এমন একটা খাবার খাচ্ছি যে খাবারের মধ্যে নিউট্রিয়েন্টস গুলোকে নষ্ট করে দিচ্ছি, ঠিক আছে, তার মধ্যে তেলের মধ্যে প্রচুর মশলা দিয়ে, স্পাইস দিয়ে বিভিন্ন ধরনের রান্না বান্না করছি, এবং প্রত্যেক দিন আমি ভীষণ স্পাইসি ফুড খাচ্ছি, প্রচুর মশলাদার খাবার খাচ্ছি। স্পাইস আর নট ব্যাড, আমি এর আগেও বলেছিলাম স্পাইসেস আর নট ব্যাড এট অল, কিন্তু যখন আমরা সেটাকে অয়েলের মধ্যে ফ্রাই করছি হাই হিটে, তার অ্যাকচুয়াল বেনিফিটগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই সব কিছুর কারণে গিয়ে দেখা যাচ্ছে কি আমাদের পেপটিক আলসার বা গ্যাস্ট্রিক আলসার হওয়ার চান্সটা অনেক বেড়ে যাচ্ছে। ওকে, এর সাথে সাথে আরো কিছু ফ্যাক্টর থাকে, যেরকম কোনো কারণে যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, সেই ব্যাকটেরিয়াল ইনফেকশনটা, মানে সেই ব্যাকটেরিয়াটার নাম কি, ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি। ওকে, এই ব্যাকটেরিয়াল ইনফেকশনটা যদি হয় তখনও পেপটিক আলসার হতে পারে। এছাড়াও যদি প্রচুর, মানে এক্সেসিভ অ্যামাউন্টে ক্যাফিন ইনটেক করা হয়, তখনও আমাদের বডি অ্যাসিডিক হয়ে যায়। টি, কফি এগুলো ইনটেক করলে অলরেডি এইচসিএল সিক্রেশন হচ্ছে স্টমাকে, তারপরেও যখন আমরা এক্সেসিভ অ্যামাউন্টে অ্যাসিডিক ফুড ইনটেক করছি বা এই ক্যাফিন ইনটেক করছি, ও কি করছে, আমাদের অ্যাসিডিক পিএইচটা বাড়িয়ে দিচ্ছে। তার ফলে এই যে দেওয়ালগুলো রয়েছে, এই যে ওয়ালটা রয়েছে, যে মিউকাসটা রয়েছে, সেটা আস্তে আস্তে ক্ষয় পেতে থাকছে, ক্ষয় পেতে পেতে নষ্ট হয়ে গিয়ে আলসার ফর্ম করছে। ওকে, তো এই ধরনের বেশ কিছু সমস্যা কিন্তু দেখা যায় পেপটিক আলসারের কারণের জন্য। এইটুকু বোঝা গেছে? এইটুকু বোঝা গেছে তো সবার? আচ্ছা, নেক্সট এবারে আমাদের তাহলে জানতে হবে যে পেপটিক আলসার যখন হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আমরা ডায়েটারি ম্যানেজমেন্টটা কিভাবে করব। ডায়েটারি ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রথমেই যেটা দিতে হবে সেটা হচ্ছে আমরা একটা এমন ফুড দেব যেখানে প্রোটিনটা থাকবে, প্রোটিন রিচ একটা ফুড আমরা দেব, কিন্তু সেই প্রোটিনটা কিন্তু কখনোই কোনো অ্যানিমাল ফুড থেকে আসবে না। কোনো, আবার একই কথা, ব্ল্যান্ড ডায়েট দেব না, কারণ যে কোনো গ্যাস্ট্রিক প্রবলেম, জিআই সিস্টেমের যেই সমস্যাই হয়ে থাকুক না কেন, আমাদেরকে সব সময় ব্ল্যান্ড ডায়েটটাই প্রেসক্রাইব করতে হবে, ব্ল্যান্ড ডায়েটটাই দিতে হবে। ওকে, সেই ধরনের খাবারগুলো দেব। অ্যাসকর্বিক অ্যাসিড রিচ ফুড, অর্থাৎ ভিটামিন সি রিচ ফুড আমরা তাদেরকে দিতে পারি, বিকজ উই নো দ্যাট ভিটামিন সি হেল্পস টু হিল দ্য উন্ড র্যাপিডলি। যে কোনো ধরনের ঘা, ইনজুরিজ, সেগুলোকে খুব তাড়াতাড়ি হিল করে ভিটামিন সি। যেহেতু একটা ক্রনিক আলসারেটিভ সিচুয়েশন হয়েছে, তো সেই অবস্থায় আমরা যখন ভিটামিন সিটা দেব, ও কি করবে, এই আলসারেটিভ সিচুয়েশনটাকে র্যাপিডলি হিল করতে হেল্প করবে। তাহলে ভিটামিন সি আমরা দিতে পারি। ওকে, কিছু ন্যাচারাল কালার যেগুলো থাকে, যেরকম রেড, ইয়েলো, গ্রিন, এই যে কালারের ফুডগুলো রয়েছে, তার মধ্যে আমরা পাই ক্যারোটিনয়েডস। ক্যারোটিনয়েডস বলে যে পিগমেন্টটা রয়েছে, আশা করি এটাও আপনারা পড়েছেন। সেই ক্যারোটিনয়েডস পিগমেন্টটা কিন্তু আমাদের পেপটিক আলসারের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো কাজ করে ক্যারোটিনয়েডসটা। একটা এই যে টক্সিক ফ্যাক্টরসগুলো রয়েছে, সেগুলোকে আমাদের বডি থেকে
ওয়াশ আউট করতে, ফ্লাশ আউট করতে হেল্প করে ক্যারোটিনয়েডস। তাহলে সেই জিনিসগুলো আমরা দেব। এবং ডায়েটারি ফাইবারের ক্ষেত্রে বলবো, সেটা আমরা ডায়েটারি ফাইবারটা কিন্তু দিতেই পারি। ডায়েটারি ফাইবার মানে এমন নয় যে পেপটিক আলসারের ক্ষেত্রে ফাইবারটা রেস্ট্রিক্টেড। নর্মাল যে অ্যামাউন্ট আমাদের ফাইবারের হয়, which is 30 গ্রামস, 25 to 30 গ্রামস মতন ফাইবার কিন্তু আমরা দিতেই পারি। ওকে, তো সেই জিনিসগুলো আমরা পেপটিক আলসারের ক্ষেত্রে রাখবো। অলরাইট, এটুকু বোঝা গেছে? কারোর কোনো রিপ্লাই যদি না পাই তাহলে তো আমি বুঝবো না আপনারা বুঝতে পারছেন কি পারছেন না। কোনটা বলবো? পেপটিক আলসারের ডায়েটারি ম্যানেজমেন্ট মানে সেখানে একটা ব্ল্যান্ড ডায়েট দিতে হবে, কিন্তু সেখানে আমরা প্রোটিন রাখবো, আমরা ফাইবার রাখবো। প্রোটিন প্লান্ট ফুড থেকেই রাখবো। প্লান্ট ফুডটা যখন আমরা ইনক্লুড করবো তো অটোমেটিক্যালি সেখান থেকে আমরা প্রোটিনও পাবো, ফাইবারও পাবো। এই দুটোকে আমাদের রেস্ট্রিক্ট করার কোনো প্রয়োজনীয়তা নেই। যেটা আমরা রেস্ট্রিক্ট করব সেটা হচ্ছে ক্যাফিন ইনটেক আমরা রেস্ট্রিক্ট করব, স্পাইসেস যেগুলোর অনেক পাঞ্জেন্ট স্মেল রয়েছে সেই স্পাইসেসগুলোকে আমরা রেস্ট্রিক্ট করবো। যা যা বললাম, পেঁয়াজ, আদা, রসুন বা বিভিন্ন মশলা যেগুলোর একটা উগ্র গন্ধ রয়েছে, সেই জিনিসগুলোকে আমরা রেস্ট্রিক্ট করব। ঠিক আছে? তো এটা মোটামুটি থাকে আমাদের পেপটিক আলসারের একটা। ফাইবারের মধ্যে তো যে কোনো ভেজিটেবলস বলুন সেগুলোই ফাইবার রিচ ফুড। যে কোনো ভেজিটেবলসের মধ্যে আমরা ফাইবার পাবো। ইনফ্যাক্ট আমরা যদি সিরিয়াল প্রোডাক্টস নিই, কোনো সিরিয়াল ফুড নিই, তো এই সিরিয়াল ফুডটা যদি আমি হোল ফর্মে নিতে পারি, ঠিক আছে, তাহলে তার মধ্যেও হোল গ্রেন সিরিয়ালস যেটাকে বলা হয়, তো তার মধ্যেও আমরা ফাইবার পাবো। ফ্রুটসের যে পিলসগুলো রয়েছে, ফলের খোসা, এমন কোনো ফল খেলাম যে খোসাটা বাদ দেওয়ার প্রয়োজন নেই, তার মধ্যেও আমরা ফাইবার পাবো। তো এই প্রতিটা জিনিস কিন্তু আমরা নিতেই পারি। এবং ভিটামিন সি রিচ ফুডগুলো আমাদেরকে নিতে হবে, কারণ ভিটামিন সি যেহেতু উন্ডটাকে হিল করে, যে কোনো ঘাকে খুব তাড়াতাড়ি হিল করতে হেল্প করে, তাই সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ভিটামিন সি রিচ ফুডটা আমাদের নিতে হবে। ওকে, এর সাথে সাথে স্মোকিং, অ্যালকোহল মানে এই ধরনের যে অ্যাডিকশনগুলো থাকে সেগুলোকে কমপ্লিটলি স্টপ করতে হবে, কারণ দ্যাট উইল হ্যাম্পার দ্য নিউট্রিশনাল অ্যাবজর্পশন। তো এই জিনিসগুলোকেও কিন্তু আমাদের কমপ্লিটলি স্টপ করতে হবে। বোঝা গেল এটা? হ্যাঁ, কেন খাওয়া যাবে না? আপেলের খোসা তো আমাদের এমনিই ফেলে দেওয়া উচিতই নয়, কারণ তার মধ্যে তো ক্যারোটিনয়েডটা বেরিয়ে গেল, যে রেড কালারটা সেটা তো বেরিয়ে গেল। যত বেশি আমরা গ্রিন, রেড, ইয়েলো কালারটা আমরা নিতে পারবো পেপটিক আলসারের ক্ষেত্রে, তত সেটা আমাদের হেলথের জন্য বেটার হবে। বলুন কি বলছিলেন? বাদ দেখুন, সাপ্লিমেন্টের ক্ষেত্রে আমি তো সাপ্লিমেন্টের ব্যাপারটা অতটাও বিশেষ কিছু জানি না, ঠিক আছে। তবে আপনি যদি লেমনের কথা বলেন, নর্মাল লেমন যদি হয়, সেটাও ভিটামিন সি, কিন্তু যেহেতু ওটা অ্যাসিডিক হয়, হ্যাঁ, যেহেতু অ্যাসিডিক হয় তাহলে সেটাকে ডাইলিউট করে দিতে হবে। আপনি যদি নর্মাল লেবুর রস যদি বলেন, তাহলে সেটা আপনাকে ডাইলিউট করে দিতে হচ্ছে। তাতে কি হবে, কি আপনি ভিটামিন সিটা পেলেন, কিন্তু ওই যে ভিটামিন সি এর যে অ্যাসিডিক নেচারটা ছিল সেটা আপনি কিছুটা নিউট্রালাইজ করে দিলেন। এবার ফিওনার যে লেমন ড্রপটা রয়েছে সেটার মধ্যে আমাদের কম্পোজিশনটা দেখতে হবে। ওকে, তো কম্পোজিশনটা দেখে সেক্ষেত্রে আমরা তাদেরকে দিতেই পারবো, সেটাতে কোনো অসুবিধা নেই। সেটাকে ডাইলিউট করে জল মিশিয়ে তবে দিতে হবে, একটু পাতলা করে। অতিরিক্ত অ্যাসিডিক কোনো কিছু আমরা তাদের দেব না, কারণ আলসার হয়েছে এমনি এইচসিএল সিক্রেশনের জন্য ওয়ালসগুলো ড্যামেজ হয়ে গেছে। তো সেই জায়গায় গিয়ে আমরা আর কোনো অ্যাসিডিক খুব একটা বেশি কিছু দেব না তাতে, ঠিক আছে। আমরা সারাদিনে তার জন্য ডিটক্স ওয়াটার রাখতে পারি। যত রকমের ভিটামিন সি রিচ খাবার দাবার রয়েছে সেটা আমরা ওয়াটারের মধ্যে রেখে দিলাম। যেহেতু আমরা জানি যে ভিটামিন সি হাইলি ওয়াটার সলিউবল, তাই আমরা যদি সেটাকে জলে সোক করে দিই এবং সেই জলটাকে যদি আমরা নিই, তাহলে কি হচ্ছে, আমরা ভিটামিন সিটা পেয়ে যাচ্ছি। অ্যাসিডিটিটা নিলাম না, কিন্তু ভিটামিন সিটা পেলাম। সেটা আমরা করতেই পারি।
ক্রনিক যদি হয়ে যায়, এবার এখানেও একটা বিষয়, যদি ক্রনিক হয়ে যায় তাহলে তো একদমই ব্ল্যান্ড ডায়েট, মানে সেখানে আর কোনো কিছু আলাদা করে অন্য কোনো ধরনের খাবার দেওয়ারই প্রয়োজন নেই। একদম ইজি টু ডাইজেস্ট যেই ফুডগুলো, একেবারে বয়েলড ভেজিটেবলস, সেইগুলোই আমাদের দিতে হবে। কোনো র ফুড আমরা একেবারেই দিতে পারবো না সেক্ষেত্রে যদি ক্রনিক হয়ে যায়। কারণ অনেক সময় হবে কি, যদি ক্রনিক হয়ে যায় সেক্ষেত্রে ব্লাডের সাথে সাথে স্টুলও মানে স্টুলের সাথে সাথে অনেক সময় ব্লাডও বেরিয়ে আসে, এবং যার ফলে অ্যানিমিয়া হওয়ার চান্স থাকে। তো সেক্ষেত্রে আয়রনটাকে আমাদের ইনকর্পোরেট করতে হবে, ঠিক আছে। আয়রন রিচ যে ফুডগুলো রয়েছে, যদি আমি প্লান্ট সোর্স থেকেও ভাবি, খেজুর, কিশমিশ, গুড়, এই জিনিসগুলোকেও আমরা ইনকর্পোরেট করতে পারি। কিন্তু গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে কিন্তু খুব বেশি হেভি সুইটস, খুব বেশি মিষ্টি জাতীয় খাবার সেটা দেবো না, ঠিক আছে, সেটা না দেওয়াটাই বেটার। তাতেও অ্যাসিডিটিটা বেড়ে যায়। অনেকগুলো কার্বোহাইড্রেট রিচ ফুড একসঙ্গে আমরা কখনোই আলসারে দিতে পারবো না, বিকজ অনেক কার্বোহাইড্রেট একসাথে মিশে অ্যালকোহল তৈরি করে। সেই অ্যালকোহল তৈরি করছে মানেও সেই গ্যাস ফর্ম করছে, এয়ারটা আবার চারদিকে প্রেশার দিতে থাকবে, তার ফলে কিন্তু আরো সমস্যা বাড়তে থাকবে। বোঝা গেল? সেটা খাওয়া যেতেই পারবে, ঠিক আছে, সেটা খাওয়া যাবে, সেটাতে কোনো অসুবিধা নেই। আর বলুন, আর কি ডাউটস আছে এটা নিয়ে? আর কারো কোনো ডাউটস এই বিষয়টাতে? সেটা অ্যান্টিবায়োটিক দিয়ে আপনাকে ঠিক করতে হবে, ঠিক আছে। অ্যান্টিবায়োটিক সেটা প্রপারলি ডক্টর প্রেসক্রাইবড অ্যান্টিবায়োটিক দিয়ে ঠিক করতে হবে। এবং যখন আপনি অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, মানে যখন আপনি কোনো মেডিসিন নিচ্ছেন, তার মানে কি ওই ব্যাকটেরিয়াটা মরে গেল, ডিস্ট্রয় হয়ে গেল, সেটাকে আপনার বডি থেকে বের করতে হবে। বের করার জন্য কিন্তু আপনাকে আপনার ইন্টেস্টাইনটা, আপনার কোলনটাকে ডিটক্সিফাই করতে হবে, ঠিক আছে। সেটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। না হলে ওই ব্যাকটেরিয়াগুলো, ওই ড্যামেজ ডেড ব্যাকটেরিয়াগুলো আপনার বডিতে জমে জমে আবার একটা টক্সিনস ক্রিয়েট করবে, দ্যাট ইজ অ্যাবসলিউটলি আননেসেসারি। তো সেই জায়গায় আপনার লার্জ ইন্টেস্টাইনটাকে ডিটক্সিফাই করার জন্য প্রপার ফাইবার রিচ ফুড, গ্রিন ফুড, এগুলো নিতে হবে। এই সময়টাতে যদি আমরা গ্রিন জুসটা নিতে পারি, যেহেতু আমাদের বডি অ্যাসিডিক হয়ে গেছে, তো আমরা যদি গ্রিন স্মুদিটা নিতে পারি, সেক্ষেত্রে কি হবে, ও একটা অ্যালকালাইন বেস দেবে। অ্যালকালাইন বেস দেওয়ার ফলে আমাদের বডি কিছুটা আস্তে 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 করে নিউট্রালাইজ হতে থাকবে, বোঝা গেছে? তখন ব্যালেন্সটা অ্যাসিড আর বেসের, অ্যাসিড আর ক্ষারের যে ব্যালেন্সটা থাকে, সেটা আস্তে আস্তে করে মেনটেন হতে পারবে। গ্রিন জুসের মধ্যে যে কোনো গ্রিন কালারের জুস, সেটা শসা হতে পারে, সেটা আপনার এমনি যে কোনো শাক হতে পারে, ঠিক আছে, যে কোনো গ্রিন কালারের জুসটাই আপনি নিতে পারবেন। আর বলুন, আর কি ডাউট বলছিলেন, বলুন। পারি, নিশ্চয়ই পারি, আমলকি মিক্স করতে পারি। তবে আমলকির মধ্যে যেহেতু অ্যাসিডিক কন্টেন্টটা বেশি রয়েছে, তাই আমলকির সাথে আপনি আর কোনটা মিক্স করছেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। করুন করুন করুন, কোনো অসুবিধা নেই। সেগুলো আমাদের ডাইজেশনটাকে ইমপ্রুভ করতে হেল্প করবে, সেগুলো আমরা অবশ্যই নিতে পারি, কোনো প্রবলেম হয় না সেগুলোতে। আমাদের মোট কথা আমাদেরকে মাথায় রাখতে হবে, আমাদের অ্যাসিড আর বেসের যে ব্যালেন্সটা, সেটাকে মেনটেন করা দরকার। সেই মেনটেনেন্সের জন্য আমরা কখনোই হাইলি অ্যাসিডিক ফুড নেব না। কোনো মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস একদমই নো, মানে স্ট্রিক্টলি নো, ঠিক আছে। মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস একেবারেই আমরা নিতে পারবো না। আগে হতো কি, যাদের গ্যাস্ট্রিক আলসার হয়েছে, মানে ঠান্ডা দুধ খাওয়ার জন্য বলতেন। অনেকের ক্ষেত্রে সেটা স্যুট করে, কারোর কারোর ক্ষেত্রে কিন্তু সেটা স্যুট করে না। সো দ্যাট ইজ ইজি টু অ্যাভয়েড মিল্ক প্রোডাক্টস। কোনো গরম জিনিস আমরা নেব না, কোনো গরম খাবার নেব না, যতটা সম্ভব সেটা ঠান্ডা। এমন নয় ফ্রিজের ঠান্ডা খাবার, সেটা নয়, রুম টেম্পারেচারে থাকা খাবার আমাদেরকে নিতে হবে। কারণ গরম জিনিস নিলে সে আবার কিন্তু ওই ঘায়ের জায়গাটাতে আরো বেশি সমস্যা করবে। ধরুন আপনার কোনো জায়গায় ছ্যাঁকা লেগে গেল, ঠিক আছে, সেই জায়গায় ফোসকা পড়ে গেছে, সেই জায়গায় আপনি যদি আবার কিছু গরম দেন বা একটা বরফ চাপা দিয়ে দেন, আপনার কিন্তু খুব বেশি আরাম লাগবে না, সেটা আপনার প্রবলেম হবে, ইরিটেশন হবে।
সেম জিনিসটা আমাদের স্টমাকের মধ্যেও হতে পারে। বোঝা গেল? আর কিছু বক্তব্য? আর কারোর কোনো বক্তব্য নেই তো, মানে আজকের এই টপিকটা বিষয়ে? বলুন বলুন বলুন। সেটা তো এবার চেক আপ, মানে তার জন্যই বিভিন্ন ধরনের চেক আপের বিষয় থাকে, যেরকম ওই এন্ডোস্কপি হয়, ঠিক আছে? এন্ডোস্কপি যেখানে ডিরেক্ট আমাদের ইসোফেগাস থেকে একটা পাইপ আর কি আমাদের স্টমাক অবধি যায়, সেখান থেকে ডিটেক্ট করতে পারে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে কিনা, বা আমাদের যে আলসারটা হয়েছে মানে সেটা কতটা ক্ষয় করেছে সেটা বোঝা যায়। এবং এটা যদি খুব বেশি খুব ক্রনিক হয়ে যায়, ইউজুয়ালি হয় না, খুব ক্রনিক যদি হয়ে যায় সেটা কার্সিনোমিক পর্যন্ত হতে পারে, তো সেটাও ওই এন্ডোস্কপিতেই বোঝা যায় যে সেটা কার্সিনোমিক কিনা, মানে সেটা ম্যালিগনেন্ট হয়ে ম্যালিগনেন্ট দিকে আর কি টার্ন নিয়েছে কিনা সেটাও বোঝা যায়। মেইনলি হচ্ছে এই যে সমস্যাগুলো যখনই আমাদের হবে তখনই আমরা প্রথমেই যেটা করব, আমাদের খাবার দাবারগুলোকে ঠিক করার চেষ্টা করব। যখন আমরা আমাদের ফুড প্যাটার্নটাকে চেঞ্জ করে দেবো, ঠিক করার চেষ্টা করব, তখন কিন্তু আস্তে আস্তে দেখবো যে ওই ব্যাকটেরিয়াল গ্রোথটাও কমে যাচ্ছে। মানে আমরা তো ইউজুয়ালি বাইরে থেকে দেখে তো বুঝতে পারবো না, কিন্তু আমরা বুঝতে পারবো এটা যে আমাদের শরীরটা আস্তে আস্তে বেনিফিটেড হচ্ছে, শরীরটা আস্তে আস্তে ঠিক হচ্ছে। তার মানে এই যে ব্যাকটেরিয়াল গ্রোথটা ছিল সেটা আস্তে আস্তে কমতে থাকছে, এবং ব্যাকটেরিয়া যেগুলো মরে যাচ্ছে তারা আমাদের শরীর থেকে বেরিয়ে যাচ্ছে উইথ দ্য প্রপার বাওয়েল মুভমেন্ট। বুঝা গেল? না না, পরিবর্তন বলতে ওই যে আপনার খাবার দাবার হজম হচ্ছে না, আপনার বুক জ্বালা হচ্ছে, পেট ব্যথা হচ্ছে, আপনি যে স্টুলটা হচ্ছে তার ডিসকালারেশন হচ্ছে, একটা ব্ল্যাকিশ একটা স্টুল হচ্ছে, এইগুলো হচ্ছে পরিবর্তন। কারণ তার সাথে সাথে অনেক সময় ব্লাড বেরিয়ে যাচ্ছে স্টুলের সাথে, সেই জন্য স্টুল কালারেশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রচন্ড বুক জ্বালা এবং সারাক্ষণ একটা গা বমি ভাব, মাথা ধরে থাকা, অকারণে খিদে পাওয়া, এই খাচ্ছেন আবার খিদে পাচ্ছে, এই সমস্যাগুলো তখন হবে। কারণ সেল অবধি তো খাবারগুলো পৌঁছচ্ছে না, ও যে মানে নিউট্রিয়েন্টসটাকে ভেঙে এনার্জি তৈরি করবে সেটা হচ্ছে না, কারণ সবটা গিয়ে ওই স্টমাকের মধ্যে আটকে আছে। তার ফলে এই সিমটমগুলো দেখা যেতে পারে। বোঝা গেল? আর আর কোনো বক্তব্য বা মানে আর কোনো ডাউট যদি কারো কিছু থাকে? না, এমার্জেন্সি মানে ন্যাচারাল ওয়েতে এমার্জেন্সি বলে কিছু হয় না, কারণ এমার্জেন্সিটা আপনার একদিনে হয় না, ঠিক আছে? সেই কারণে ন্যাচারালি একদিনে কমানো যায় না। না 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 না, এমার্জেন্সি এই ক্ষেত্রে কিছু থাকে না। ওটা পুরোটাই আমাদের একটা লং টার্ম একটা ডায়েটারি প্যাটার্নটা চেঞ্জ করলে তাহলে গিয়ে তার একটা লং টার্ম বিষয় আসে। এবার আপনাদেরকে এটা জানানোর কারণ একটাই, যাতে করে আমরা আগে থেকে প্রিকশনটা নিতে পারি, আমাদের যাতে ওই স্টেজ অবধি না যায়। আলসারেটিভ সিচুয়েশনটা কেন যাবে যদি আমরা আগে থেকে একটা প্রিকশন নিই, আমরা যদি প্রথম থেকেই আমাদের খাওয়ার ধরনটা ঠিক করতে পারি, তাহলে তো আমরা ওই স্টেজ অবধি পৌঁছবো না। কারণ সবার প্রথম সিমটমটা দেবে ইনডাইজেশন। যখনই আমার ইনডাইজেশন হচ্ছে মানে আমার খাওয়ার ধরন ঠিক নেই, আমি সেই মুহূর্তেই আমার খাওয়ার প্যাটার্নটাকে চেঞ্জ করব। ইনডাইজেশনকে যদি আমি ঠিক করতে না পারি তখনই সেটা গিয়ে ডায়রিয়া বা কনস্টিপেশনের মতন সমস্যা করবে, ঠিক আছে? সেটাকেও আমি ঠিক করছি না, তারপরে গিয়ে তো আলসার। আলসার অনেক পরের জিনিস, তার আগে তো এই জিনিসগুলো থাকছে, ফ্ল্যাচুলেন্স, ব্লোটিং, ইনডাইজেশন, বমি হওয়া বারবার করে, পেট ফাঁপা, গ্যাস প্রোডাকশন বেশি হচ্ছে, খাবার হজম হচ্ছে না, বদ হজম হয়ে যাচ্ছে, এগুলোই তো আসলে কারণ, মানে এগুলোই তো সিমটম বলা যেতে পারে। বোঝা গেছে? আচ্ছা, ক্লিয়ার তো? তাহলে এই বিষয়টা মানে জিআই সিস্টেমটাকে কিভাবে ভালো রাখবো সেটা ক্লিয়ার তো সবার কাছে? ওকে, বেশ। তাহলে নেক্সট দিনকে আমরা তাহলে অন্য আরেকটা টপিক নিয়ে আলোচনা করব, সেটাও খুব মানে কমন একটা টপিক নিয়েই বলবো, ঠিক আছে? যেটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা অর্গান আমাদের বডি, সেইটা নিয়েই আমরা আলোচনা করবো। নেক্সট দিন বলতে তো কালকেই ক্লাস আছে আপনাদের সাথে,
তখন তাহলে আমরা সেই বিষয়টা নিয়ে জানবো। ওকে, তাহলে আজকে যদি আর কারোর কোনো ডাউট না থাকে, কোনো প্রশ্ন না থাকে, তাহলে আমরা আজকের মতন ক্লাসটাকে এন্ড করতে পারি কি তাহলে? আর কারোর কোনো ডাউট নেই তো? ওকে, fine. Then I'm ending the session for all of you. Thank you everyone. Thank you. Thank you. Yes, thank you. Thank you. Have a good day. Bye.